ওকে, তুমি তো তোমার নামটা আমাকে এখানে বলো। আসসালামু আলাইকুম, আমার নাম স্বর্ণা। আচ্ছা, ও হচ্ছে আমার বড় ফুপা শাশুড়ির একমাত্র ছেলের বউ স্বর্ণা। ও আছে আমেরিকার লং আইল্যান্ডে। আজকে আমরা এখানে বেড়াতে এসেছি এবং আমরা এখানে খুব এনজয় করছি। ওকে আমরা ব্যস্ত করে দিয়েছি আর কি। লোকজন থাকে। এই যে আসসালামু আলাইকুম, আমাদের বড় ফুপু, মানে তোমরা তো সবাই তোমাদের ভাইয়াকে চিনো, সোহেল ভাইয়াকে। আমি বলিয়াকে দাঁড়াবো কারণ এটা তোমার ফ্যামিলি, যে আমার ছেলে তোমাদের ভাইয়া এখানে বসে আছে, যার ভাইয়া হয়, যার চাচু হয়, যার যার মতো আর কি, যারা খালু হয়। আর এটা হলো মানে আমার হাজবেন্ডের বড় ফুপু, মানে আমারও বড় ফুপু। উনি এখানে আমেরিকাতে লং আইল্যান্ডে আমার দেবরের সাথে থাকেন। আমার দেবর হচ্ছে নাম নয়ন, আমি তার সাথে পরিচয় করাই দিব। আর আমার এত ভালো লাগছে এই জন্য যে আমরা এখানে আমাদের বড় ফুপুকে দেখতে পেয়েছি। এটা অনেক ভালো লাগা কাজ করেছে। একটু অসুস্থ আছে, একটু বয়স হয়েছে, একটু অসুস্থ আছে। এটা সবাই দোয়া করবা, আল্লাহ যেন শতায়ু দান করে। আমিন সুম্মা আমিন। আর এই যে হচ্ছে হ্যালো, এই যে আমাদের দেবর, নাম হচ্ছে নয়ন। নয়ন একটু সালাম দিয়ে দাও। এটা হ্যাঁ, আসসালামু আলাইকুম বলে, ওটা বললে না গুনাহ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর বাসায় আমরা আসছি, ও অনেকদিন থেকে বলছিল, আসলে আসা হচ্ছিল না। আজকে আমরা চলে এসেছি বেড়াতে। থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। আমাদের আরো দুইটা বাবু আছে, যখন ওরা সামনে আসবে ইনশাআল্লাহ আমি ভিডিও করব। ও হচ্ছে ছোট্ট, সবার ছোট্ট মনি, এখনো 1 বছর হয়নি। ওর নামটা যেন কি? আরদিয়া। আরদিয়া, আরদিয়া কঠিন নাম, আমাদের বলতে কষ্ট হয়। আমাদের আরদিয়া। ও হলো ছোট, ওর বড় দুজন আছে, একজন বোন, একজন ভাই। আমি অবশ্যই তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে আমাদের আরেকটা বাবু চলে আসছে, ও হচ্ছে আমাদের মেজো বাবু, কান্না করছে, ওর একটু ব্যথা পেয়েছে। মানুষ তো বড় দিয়ে শুরু করে, আমি ছোট দিয়ে। যে ছোট্ট, ওই যে মেজো, তারপরে আসবে বড়জন। ওকে, এই যে আমাদের সুইট লেডি খালেদা জিয়া। এদিকে তাকাও। তোমার নাম একটু জোরে বলো। নাম বলো তো, কি বলো তোমার নাম? জোরে সুন্দর করে বলো। নাম কি? আরিবা। আরিবা। তোমার নাম কি? আরিবা আরহাব। শি ইজ আরহাম খন্দকার। আরহাব খন্দকার। আরিবা খন্দকার। তোমার নাম কি? আরহাব খন্দকার। দিস ইজ অ্যানাদার খন্দকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি মাদার্স ডে টু অল মাদার্স। সবাইকে মা দিবসের স্পেশাল ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে কোথায় গিয়েছিলাম এবং আজকে আমরা কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব। আর সবসময় একটা কথা বলি, জীবনটা এতটা দৌড়ের উপর থাকতে হয় যে আসলে ভিডিও করতে গেলে উত্তর বলতে চাইলে দক্ষিণ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে বেড়াতে গিয়েছিলাম। আর আজকে ওখান থেকে এসেছি মানে 7:30টার সময়। একটু সময় ছিল বলে, আজকে ওই কতদিন তো বাইরে চলে যায়, আস্তে আস্তে 10টা-11টা বেজে যায়। এসে ঘরের অন্যান্য কাজ করে নামাজ কালাম পড়ে এমনিতেই 1টা-1:30টা হয়ে যায়। তো আজকে যখন 7:30 সেখান থেকে আসলাম, যে কাজটা করলাম সেটা হলো অনেকগুলো কাপড় জমেছিল, মানে কোনো কিছু করার নেই। এসে ঘরের গেস্টকে আগে খাবার বানিয়ে দিলাম, দিয়ে সবগুলো কাপড় ওয়াশ করে বাইরে দিয়ে, মানে কাপড় ধুয়ে হাতে ধুয়ে বাইরে দিয়ে, তারপরে রান্নাঘর ক্লিন করে, বাথরুম ক্লিন করে, অজু করে এসে যে নামাজ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ এই মাত্র উঠলাম। এটা বলার দরকার ছিল না, কিন্তু এই যে কথাগুলো উল্টাপাল্টা বলে ফেলি তো ঠিক করতে আর ইচ্ছে করে না, সেই জন্য বললাম। যাই হোক, তোমাদের সাথে আমি আমার মা হওয়ার গল্পটা আজকে শেয়ার করব।
আর সেই সাথে আজকে কোথায় গিয়েছি, সেখানে আমাদের দুজন মা ছিলেন। মানে সব কিছু মিলিয়ে তোমরা আশা করছি চমৎকার একটা ভিডিও পাবে। আর শুরুতে আমি সেই ভিডিওটা দিব। আর এবার বলছি আমি, কারণ মাতৃদিবস, আসলে মায়েদের কোনো দিবস হওয়া উচিত না। মায়েরা হচ্ছেন সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসার একটা খনি। মানে সেখানে কোনো স্বার্থ থাকে না। দেখা যায় সন্তানরা খারাপ ব্যবহার করলেও পরক্ষণই মা ঘুরে গিয়ে সোনামানিক বলে ডাক দেন, খাবার বানিয়ে দেন, খাবার তৈরি করে দেন। সেই জন্যই মা। তাই আজকে হঠাৎ মনে হলো যে আমার মা হওয়ার কাহিনীটা আমি তোমাদের সাথে শেয়ার করব। একটু শুনবে সবাই মন দিয়ে। ভিডিওটা বড় হলেও কেউ কাটবে না, কষ্ট করে দেখবে নিঃস্বার্থভাবে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, কারণ আমি একজন মা। আর যারা মা তারা মা হওয়ার অনুভূতিগুলো জানো কম বেশি। যাই হোক, সেটা ছিল 1999 জুন মাস। ওকে, জুন মাস ছিল। তারপরে আমি হলি ফ্যামিলিতে আমার অ্যাডমিট করাই ছিল। প্রত্যেক মানে মাসে সপ্তাহে এরকম করে চেক আপে থাকতাম। তারপরে যেটা হলো, ওরা আমাকে যেই ডেট দিয়েছিল, পেন উঠছিল না বলে, তখন আমার মেজো বোন, বেবি আপা এবং আমার বড় আপা মিলে আমাকে হলি ফ্যামিলিতে নিয়ে গেলেন। কারণ মানে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন ওরা দেখে মানে সব কিছু চেক টেক করে আর কি দেখলো যে প্রেশার উল্টাপাল্টা আছে। তারপরে ডক্টর, তিনি আমাদের খালা হতেন, নামটা এই মুহূর্তে মনে নেই। হলি ফ্যামিলিতে আমাদের ঘরে প্রত্যেকটা বেবি হলি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এই পর্যন্ত যতগুলো বেবি হয়েছে। যাই হোক, তারপর যে কথাটা বলছিলাম, তখন ডাক্তার বললেন যে মানে অ্যাডমিট করিয়ে দেন আমরা দেখি কি করা যায়। কারণ প্রেশারও ছিল, আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে A নেগেটিভ। ওনারা বলছিলেন যে একটু ঝুঁকি আছে, মানে মা বাচ্চার একটু ঝুঁকি আছে। আর তখন বুঝো কি অবস্থাটা। তারপরে বললেন যে রক্ত লাগবে। আমার বড় আপা বললেন, সেজন্যই ভাই বোনদের এত প্রশংসা করি। আর আমার বড় আপা বললেন আপনারা টেনশন করবেন না, তবে আমি রক্ত লাগলে আমরা ওকে ফ্রিজের রক্ত দিব না, আপনার ডোনার আপনারা দেন, অথবা কিভাবে পেতে হবে জানান, যত টাকা লাগুক আমরা দিব, তাজা রক্তটা দিব। তখন কেমন করে যেন একজন ডোনারের জোগাড় হলো, একজন পুরুষ। কিন্তু কন্ডিশন হলো যে রক্ত লাগলেও তাকে ফুল মানিটা পে করতে হবে, না লাগলেও পে করতে হবে। তারপর বললেন আপনারা একদম অরিড হবেন না, আপনি রক্ত যদি না লাগে তো আলহামদুলিল্লাহ, কিন্তু টাকা আপনি পাবেন। সেই বোনদেরকে ভালো না বেশি পারি, তারাই তো আমার মা। তারপরে মেজো বোন, তারপরে যেটা হলো, ওখানে 3 দিন 4 দিন থাকার পরে কোনোভাবে পেন উঠছিল না। বাবু হয়তো একটা পেন থাকে, কিন্তু আমি ভয়ে অর্ধেক শেষ হয়ে গিয়েছিলাম। এমনি আমি ভীতু মানুষ। তারপরে ভীষণভাবে শরীরটা খারাপ ছিল। তারপরে মানে অনেক সমস্যা ছিল। পরে তখন আমার মেজো বোনের হাজব্যান্ড মজিদুল্লাহ ভাই, আমার বড় ভাই তো আমেরিকায় ছিলেন, আর সেজো বোনের হাজব্যান্ড বাবুল ভাই, তারা বেঁচে ছিলেন। তখন আমি আবার হাসপাতালের খাবার খেতাম না। অনেক কিছু মনে হয় আসলে। আমাদের বোনের হাজব্যান্ডগুলো আমাদেরকে বাবার মতো করে টেক কেয়ার করেছে। আর আমার বড় দাদা এখান থেকে বলতেন যে যত টাকা খরচ হোক, ঠিক বিয়ের সময় তাই বলেছেন, আমার ছেলে জন্মের সময় বলেছেন যে যত টাকা খরচ হোক তোরা কোনো দিকে তাকাবি না, আমি দিব। এমন ভাই বোন আমরা। যদিও টাকাটা আমাদের দুলাভাই পুরা টাকাটা হলি ফ্যামিলিতে, তখনকার দিনই 13,000 টাকা লেগেছিল ডেলিভারিতে। তারপরে সবাই হসপিটালের সব কর্মকর্তাদের মিষ্টি খাওয়ানোর জন্য 13,000 টাকা সহ বাকি যা লাগলো আমার ছেলের বাবার পকেটে গুজে দিল আমার দুলাভাই, দিয়ে বলল সোহেল তুমি সবাইকে মিষ্টি কিনে খাও। এটা জন্মের পরের কথা, কিন্তু আগেরটা বলে নেই। তারপর যেটা হলো, আমার বড় আপা খালি দেখতাম ফ্লোরের মধ্যে খালি নামাজ পড়তেন, আর একটু পর আমার কাছে এসে বসতেন, মাথায় হাত দিতেন। মেজো বোনও ঠিক তাই করতেন। এবং বড় আপা মেজো আপা হাসপাতালে থাকতেন, ওনারা অনেকদিন থাকতে হয়েছিল। কারণ আমার বাবু যখন জন্মেছে, তারপরও আমার অবস্থা ভালো ছিল না, বাবুর অবস্থা ভালো ছিল না। আমি হসপিটালের খাবার দাবার ভালো, কিন্তু আমি খেতে চাইতাম না। সেজন্য দেখা যেত আমার মেজো বোনের হাজব্যান্ড, আমার সেজো বোনের হাজব্যান্ড, ওরা
আমার জন্য আমি কী পছন্দ করে সে জানতো, তো সেভাবে খাবার নিয়ে যেত। আখি খা, ওনারা এখন কেউ বেঁচে নেই, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। তারপরে যেটা হলো, আমার ওরা আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে আমার ছেলের গলার মধ্যে নাড়ি পেঁচিয়ে আছে। আর মেজো বোন বললেন যে আপনারা কোনো ধরনের রিস্কে যাবেন না, আপনারা দরকারে সিজারে নিয়ে নেবেন, কিন্তু মা বা বাবুর যেন কোনো কষ্ট না হয়। আমাদের সেই বোনরা, আমি সবসময় বলি ওরা আমাদের মা, আমার বড় ভাই আমাদের বাবা, আমাদের দুলাভাই আমাদের বাবা। তারপরে এটা বললেন, তখন আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে আমার বাবুর গলার মধ্যে নাড়ি পেঁচানো। তখন ডাক্তাররা বললেন যে না, সিজার করা যাবে না, কারণ সিজারে ঝুঁকি আছে। যাই হোক, অনেক 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 কষ্ট হয়েছিল আমার, যে কষ্টের বর্ণনা আমি দিতে পারবো না। কিন্তু তারপরে ডাক্তার বললেন যে যেদিন পরের দিন বাবু হলো, কিন্তু আগের দিন বললেন যে আজকে হয়তো বা ভোর 3টা-4টার দিকে ডেলিভারি হতে পারে। কিন্তু কিছুতেই পেন হচ্ছিল না, পেন আসছিল না। তারপর ওরা পেন হওয়ার ইঞ্জেকশন দিল। ওরে সে কি ব্যথা! মা হওয়া কি এত সহজ? আল্লাহ পাক তো সেই জন্যই মাকে এতটা মর্যাদা দিয়েছেন। তারপরে যাই হোক, মানে 1999 সনের জুনে আমার বাবুর জন্ম হলো। আল্লাহ আমার সন্তান সাহেবকে আল্লাহ সুদীর্ঘ নিখায়াত দান করুন, সকল বাবা মায়ের সন্তানদেরকে আল্লাহ সুদীর্ঘ নিখায়াত দান করুন। তারপরে দুলাভাই গিয়ে বলতেছে আমাদের সেই আখি মা হয়ে গেছে। বাবুল ভাই বলতেছে ওরে আল্লাহ, কি তুই মা হয়ে গেছে, সেটা চিন্তা করা যায়? মানে সবাই এত আদর করতো তো। আর আমার বড় আপা, মেজো বোন, ওরাই রাতে ডিউটি করতো, কারণ রাতে পুরুষদেরকে থাকতে দিত না ভিতরে, ওরা ডিউটি করতো। বড় বোন তো, মেজো বোনের পর অনেক প্রেশার সব সময়। মেজো বোন দেখা যেত বসে থেকে একসময় ঘুমিয়ে পড়তেন, কিন্তু আমার বড় আপা রাত জাগা পাখির মতো করে 2টা চোখ খুলে রাখতেন, একটুও ঘুমাতেন না। বাবু একটু শব্দ করে উঠলে বাবুকে আমার কাছে বেশি দেওয়া হতো না, কারণ ও খুব অসুস্থ ছিল। ওকে নিয়ে খালি ডাক্তার কাছে দৌড়াতে হতো। তখন বুঝে একটা মায়ের কেমন লাগে। আরও 2 বছর পর আমার ছেলে, বিয়ের 2 বছর পরে আমার ছেলে আমার পেটে এসেছে। যাই হোক, তারপরে বড় আপা মানে নিয়ে দৌড়াতেন, বিবি আপা নিয়ে দৌড়াতেন, দুলাভাইরে নিয়ে দৌড়াতেন, আর আমাকে খালি সান্ত্বনা দিতেন, আর খালি নফল নামাজ পড়তেন হসপিটালে, সবাই তাকিয়ে দেখতেন। তারপরে যেদিন আমার ছেলে জন্মালো, এত বড় বড় চুল, সুবহানাল্লাহ, মাথা বোঝাই চুল আর ফর্সা ধবধবে। কিছু কিছু কথা আগে পরে হয়ে যায়, তবু বলার চেষ্টা করি। ওটিতে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি অন্যান্য পেশেন্টদের দেখে এতটা ভয় পেয়েছিলাম, তো ছোটোবেলা থেকে অনেক বেশি নার্ভাস ফিল করি, এখনও ভয় পেয়েছিলাম। যখন ডাক্তার বেরিয়ে গেছেন, আমি আমার খাট থেকে খালি স্যালাইনটা খুলে দিয়ে গেছেন, আবার এনে স্যালাইন পুশ করবেন। আমি দৌড়ে বাইরে চলে এসেছি। এসে দেখে আমার যে ভাইটা মারা গেছে, আজাদ, ও বাইরে দাঁড়িয়ে আছে। ও আমাকে দেখে বুকটাই নিয়ে বলে, আপা তোমার কিচ্ছু হইব না, তুমি ভয় পাইও না, তোমার কিচ্ছু হইব না, দেখবা সব ঠিক হয়ে যাব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নার্স এসে আপনি বের হয়ে গেছেন ওটি থেকে, আমাকে নিয়ে আবার ওটির মধ্যে নিয়ে নিলেন। যাই হোক, তারপরে আল্লাহর রহমতে বরকতে আমার ছেলে জন্মালো, এবং আশেপাশে সবাই বলছে আপনার ছেলে তো রাজপুত্র হয়ে জন্মেছে, দেখতে কি সুন্দর হয়েছে, এগুলো বলাবলি করছিল। একদম শুকনা লম্বা হয়েছে, আর মাথা এত বড় বড়। আমার মেজো ভাই ভিডিও করেছিলেন, তখন মেজো ভাই আমেরিকা থেকে বাংলাদেশে মাত্র গিয়েছেন, মানে 6 মাসের মতো হলো। তারপরে মেজো ভাই ভিডিও করে ওনার প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলেন। তারপরে ভিডিওটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলেন। আমার হাজব্যান্ড যে কী করলেন আর বলতে পারবো না। তারপরে যেদিন আমাকে রিলিজ দেওয়া হলো, আমার বোনরা, আমার ভাইরা, মানে আমাকে যে কোথায় রাখবে আমার ছেলেকে, আমাকে আমার মেজো বোন ডাক্তার যেভাবে বলে দিয়েছেন যে এটা খেলে তার ইনফেকশনগুলো ভালো হয়ে যাবে। আমার মেজো বোন তার গাড়ি দিয়ে, ড্রাইভার দিয়ে সেখানে হয়তো দেখা গেল আমের সিজন না, হয়তো দেখা গেল ভালো অর্গানিক পেঁপে কোথাও পাওয়া যাচ্ছে না, ড্রাইভারকে দিয়ে দূর থেকে আনিয়ে আমার জন্য আমার মেজো বোন খাইয়েছেন, এবং স্যুপ রান্না করে। আমার মেজো বোন অনেক করেছেন, বড় আপু অনেক করেছেন, কিন্তু বড় আপু তো স্কুলের টিচার ছিলেন, তখন তো স্কুলে জবরত ছিলেন, তিনি অত সময় পেতেন না, তিনি অনেকগুলো টিউশনি করতেন। আর মেজো বোন আমার জন্য অনেক করেছেন, এগুলো অনেক মনে পড়ে। যদি গায়ের রক্ত কেটেও তাদেরকে দেই, মনে হয় এক জীবনে তাদের ঋণ কখনো শোধ করা যাবে না।
তারপরে যেদিন হসপিটাল থেকে রিলিজ দিলেন তখন আমার মেজুভাই বাসায় ঢোকা পর্যন্ত, গাড়ি থেকে নামার পরে ঢোকা পর্যন্ত মেজুভাই ভিডিও করছিলেন। তারপরে আর আশেপাশে সবাই দেখতে এসে বলছিল, আখি তোমার তো রাজপুত্র হয়েছে, আল্লাহ পাক যেন আমার সন্তানকে সকল আমার সন্তানকে সুদীর্ঘ নেখায় দান করেন, আমিন সুম্মা আমিন। তারপর দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম। আমার ছেলেটাকে 5 বছর বয়স পর্যন্ত খালি ডাক্তারের কাছে দৌড়াতে হয়েছে নিয়ে। কোনো ঘুম ছিল না, খাবার মানে ঠিকমতো খাবার দাবার ছিল না, মানে খেতে পারতাম না। আমার ছেলের এত অসুস্থ থাকতো, আমি কি খেতে পারি? আর মোটা মোটা অঙ্কের বিল আসতো। সেই বিলগুলো কখনো বড় আপা দিতেন, কখনো আমার মেজ বোন দিতেন, কখনো আমার দাদা দিতেন। যাই হোক, সবার জন্য যা আল্লাহ খায়রান, আমিন সুম্মা আমিন। তারপরে যেটা হলো, আমার বড় ভাই মনে হয় 15 দিনের মাথায় তিনি টিকিট কেটে বাংলাদেশে চলে গেলেন। যে আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, আমাদের সেই ছোট্ট আখি মা হয়েছে, আমার বাবুর জন্য যে কত কিছু নিয়ে গেছেন, মানে গোল্ডের এবং অনেক কিছু নিয়ে গেছেন। তারপরে দাদা একদম কেঁদে দিছে আর কি। তারপরে যেটা হয়েছে, আমার দুলাভাই তো দাদার বন্ধু ছিলেন, ফেরেস্তার মতো মানুষ ছিলেন। দাদা দুলাভাইকে হাত ধরে বললেন, মজিদ রে, তুই তো টাকাটা তুই দিছিস, কোনো সমস্যা নেই, তুই মনে কর তুই দিছিস, কিন্তু বড় ভাই হিসাবে দায়িত্বটা আমাকে পালন করতে দে। তখন দাদা সব টাকাগুলো, মানে যত টাকা খরচ হয়েছে টোটাল টাকা হিসাব করে দাদা দুলাভাই বল, দাদা আপনি এটা বললেন, আখি আপনার বোন, আমার কেউ না। দাদা বলল, তোরও বোন, কিন্তু বিলটা আমি দিব, এটা আমার স্বপ্ন। দাদা টাকাগুলো দুলাভাইয়ের হাতে দিয়ে দিলেন। এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি যেখানে আর কিছুর কমতি থাকলেও ভালোবাসার কোনো কমতি কখনো ছিল না। তারপরে আমার ছেলে কখনো অসুস্থ হলে আমার মেজ বোন মনে হয় জীবনটা দিয়ে ফেলতেন, মানে এমন করে করে আল্লাহর হুকুমে তাদের উসিলায় আমার ছেলের চিকিৎসাগুলো হতো। যাই হোক, এই যে জন্মের কাহিনীটা বললাম, মায়ের স্পেশাল মাতৃ দিবসে, মানে মাদার্স ডেতে, যে আমি একজন মা হয়েছি এবং একজন সন্তান জন্ম দিয়ে একজন মায়ের জন্য আমি শেষের দিকে যেটা হয়েছিল, আমার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল, মানে আমি আমার দিকে তাকাতে পারতাম না, এমন হয়ে গিয়েছিলাম আমি। আমার বোনরা, মানে ভাইরা সবাই আমাকে নিয়ে খুব টেনশন করতো। তারপরে যখন আমার ছেলে জন্মালো, তারপরে মনে হয় 3 মাস পর্যন্ত আমি একদম সিকি ছিলাম। অনেকেই বিরক্ত হয়েছে, কিন্তু আমার মেজ বোন কখনো বিরক্ত হয় নাই। যে ডাক্তারের আন্ডারে ছিলাম, নামটা এখন মনে পড়েছে, ছবি খালা বলে আমরা ডাকতাম। খুব ভালো মানুষ এবং খুব ভালো একজন ডক্টর ছিলেন হলি ফ্যামিলির। এখন হলি ফ্যামিলিতে আছে কিনা আমি জানি না। তারপর 3 মাস যেটা করা হলো, আমি বিছানা থেকে উঠতে পারতাম না, আমার ইনফেকশন হয়ে গিয়েছিল সমস্ত শরীরে। তারপরে আমার মেজ বোন, বড় বোন, আমার সেজ বোন সবাই মিলে রান্না, আমি তো মেজ বোনের বাসায় থাকতাম, 9.5 বছর সেখানেই ছিলাম। তারা রান্না করে করে, আমারটা আলাদা, আমার ফ্যামিলির জন্য আলাদা। দেখা যেত আমার কোনো না কোনো দেবর আমার কাছে থাকতো, আমার আজাদ রাজু আমার কাছে থাকতো, সবার রান্না বান্নাগুলো করে দিত এবং আমার জন্য আলাদা রান্না করে দিত। আমি সবসময় এই কথাটাই বলি যে এমন ভাই বোন পাওয়া, মাকে তো জীবনে দেখিনি, কখনই দেখিনি, আর বাবাও মারা গেছেন অনেক আগে, কিন্তু এমন ভাই বোন পেয়েছি যে গায়ের চামড়া খুলেও যদি তাদেরকে জুতো বানিয়ে দেই, মনে হয় সেই ঋণ কখনো শোধ হবে না। সেই জন্যই থেকে থেকে ভাই বোনের প্রশংসা করি, মানে বাধ্য হয়ে করতে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করো এবং আমার সন্তানের জন্য দোয়া করো। আমিও সবার জন্য অনেক দোয়া করি, আল্লাহ পাক যেন আমার সন্তান সাইহাম সহ সকল বাবা মায়ের সন্তানকে সুদীর্ঘ নেখায়াত দান করেন, কোনো ক্ষতি ছাড়া, নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দেন, সর্বাঙ্গীন মঙ্গল দেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।